কথাটাকে বুঝো না কেন জান, তুমি আমার সবকিছু, ও জাস্ট ফ্রেন্ড, হাতটা একটু ধরছে আর কি, এটাই এখন ট্রেন্ড। বোঝে না, বোকা ছেলে। বোকা ছেলে না বোকা মেয়ে কোনটা? এটা তো আমি বলেছি আমার জাস্ট ফ্রেন্ডের জন্য। এটা হচ্ছে আমার নিউ কন্টেন্ট, জাস্ট ফ্রেন্ড, আর খুব ট্রেন্ডি। আমরা বেশ অনুষ্ঠানে কিছুদিন ধরে- ওয়েলকামটা করে নেই মৌসুমী মনে হয়। ওকে, শিওর। হ্যালো, দিস ইজ আয়েশা মৌসুমী। আমি আছি আজকে আমার সোশ্যাল মিডিয়া নিয়ে, আর সোশ্যাল মিডিয়ার কাজকর্ম এবং আমার নতুন নতুন কন্টেন্ট নিয়ে। হোপফুলি ভালো লাগবে, দেখতে থাকুন। মানে যে কন্টেন্টগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে আপ করি, আয়েশা মৌসুমী যে সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্টগুলো আপ করে সেগুলো নিয়ে কথা বলবো। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে আয়েশা মৌসুমীর এটা ফ্যান পেজ, রাইট? মার্কেট প্লেস হিসেবে যদি চিন্তা করি, ওভাবেও চিন্তা করতে পারি, বা আমি আমার ব্যক্তিত্ব, আমার কাজ দিয়েই আসলে আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমার উপস্থিতিটা রাখতে চাই, সে কারণে এই রকমের একটা ভাইব দেয়া। 2011-তে আমার প্রথম স্টার্ট করা হয় সোশ্যাল মিডিয়াতে। তখন আসলে না বুঝেই আমি স্টার্ট করেছি। মার্কেট প্লেস হিসেবে আমি আমার আর্টিস্টের প্রত্যেকটা বিষয়েরই কিন্তু এখানে সেল করার একটা ব্যাপার আছে। এবং যখন আমি পাওয়ার ভয়েসে আসলাম, তখন আমি দেখলাম যে আচ্ছা, আমার গানগুলো বা আমার ট্যালেন্টটাকে আমি যদি সবার কাছে পৌঁছাতে চাই, তাহলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক আমাকে একটা সুন্দর কাজ মানে করতে এটা পারে। ট্রেন্ডি একটা মার্কেট প্লেস হয়ে উঠলো। পাওয়ার ভয়েসে আমি যখন অ্যাটেন্ড করেছিলাম, আমি কিন্তু টপ 10-এ ছিলাম না। সো টপ 10 থেকে বের হয়ে যাওয়ার পরে এই সোশ্যাল মিডিয়াই কিন্তু আমাকে মানে হাল ছাড়তে দেয়নি, এক কথায় বলতে গেলে। সো আমি এটার মাধ্যমেই আমার নেটওয়ার্কিং এবং আমার কন্টেন্টগুলোকে আপলোড করতে থাকি। ফেসবুক প্ল্যাটফর্মের কারণে আপনি মোটামুটি একটা পরিচিতি পেয়ে গেলেন। সেই পরিচিতিটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন? 2019 সালে আমি যখন এক্সচেঞ্জ নাটকে দিল ডান্স মারে গানটা করলাম, নাটকের মধ্যে অনেক গান হয়েছে, হবে। ওই গানটা আমাকে একটা সুন্দর জায়গা দিয়েছে, আমি বলবো। ওইটা মৌলিক গান, প্লাস ওই গানটা এত বেশি জনপ্রিয়তা পেয়েছে। এটা ছিল অপূর্ব ভাই এবং সাবিলা নূরের অভিনীত একটা নাটক, এক্সচেঞ্জ। ওই নাটকে আমি এই গানটা ওই গানটা কি গেয়েছিলাম। দর্শকের জন্য একটু শোনাবো আমরা? হ্যাঁ, অবশ্যই। Please. হ্যাঁ, সহশিল্পী কে ছিল এটা? নিরু, ইয়াসিন হোসেন নিরু, লেখা ছিল মেহেদি হাসান লিমন। স্বপ্নে দেখি মারিস উকি, তুই যে খুব নজর কাড়া। ওকে, গানটা চলতে থাক। আমরা যে জায়গাতে কথা বলছিলাম, এই গানটা আপনার লাইফ চেঞ্জিং গান। Right. মানে কেন এটা মনে হয়েছিল? এই কারণে লাইফ চেঞ্জিং, এর আগে তো আমি কাজ করছিলাম, আমি ওয়েট করছিলাম একটা সুন্দর মৌলিক গানের জন্য, কারণ শিল্পীর মৌলিক গানই তার পরিচয়। আর এটা দিয়ে আমি সেটা শুরু করতে পেরেছি। আচ্ছা, বুক চিনচিন গানের কথা বলছেন। বুক চিনচিন গান তো মানে এখন সবার মুখে মুখে হ্যাঁ। অলমোস্ট। এটা কি টিকটকে করেছেন? এটা আসলে শিল্পী নাটকে মহিদুল মহিমের পরিচালনায়, সেই নাটকে এই গানটা খুব ভাইরাল করেছে। সেই গানটা গিয়েছিল পাভেল, আর খুবই চমৎকার একটা কন্টেন্ট ছিল। এই গানটা না, ওপরে যেটা, এটা হচ্ছে পাভেল গিয়েছিল। হ্যাঁ, আর আমি এই যে 3 নাম্বার, রাইট? এটা? হ্যাঁ, এইটা হচ্ছে অফিশিয়ালি রিমেক করানো হয়েছে, আচ্ছা। যেহেতু এটা অনুপম রেকর্ডসের কন্টেন্ট। রিমেকে আপনি কাজ রাইট, করেছেন। রিমেকে কাজ করেছি। গল্পটা একটু অডিয়েন্সকে শোনাতে পারি আমরা, মনে হয় না? এটা আসলে আনোয়ার ভাইয়ের প্ল্যান ছিল, অনুপমের যিনি ওনার, আনোয়ার হোসেন, ওনার এটা প্ল্যান ছিল যে যেহেতু তার কন্টেন্ট, সে চাচ্ছিল নিউ ভয়েস দিয়ে, ফ্রেশ ভয়েস দিয়ে গানটাকে আবার রিমেক করানো হোক। এর আগে গানটা গেয়েছিলেন ডলি শান্তনি অ্যান্ড এন্ড্রু কিশোর স্যার, মেবি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমাদেরকে আবার করানো হলো। সো
আমরা হ্যাপিলি করলাম এন্ড মানুষ অনেক পছন্দ করেছে, মেবি 5.5 অর 6 এরকম মিলিয়ন একটা ভিউ হয়েছে। এরকমই দেখছি আমরা। আচ্ছা, এই যে বললেন যে 5.564, এই যে ভিউ, অনেকে বলে থাকে যে সোশ্যাল মিডিয়ার ভিউ বা ইউটিউবের এই ভিউ কি জনপ্রিয়তার একমাত্র মাপকাঠি? একমাত্র বলতে কিছুই নাই পৃথিবীতে, অনেকগুলো ব্যাপার নিয়ে এই পৃথিবীতে প্রত্যেকটা বিষয় ঘটে। আর জনপ্রিয়তার মাপকাঠি বলতে আমি এটাকে ভিউকে আমি কাউন্ট করি, কারণ কাউন্ট এ কারণে করি 5.6 মিলিয়ন আর 5.5 মিলিয়ন মানুষ যে দেখেছে গানটা, সো এই গানটা 5.5 পর্যন্ত পৌঁছাতে পারাও আমি মনে করি একটা ভালো ব্যাপার অবভিয়াসলি। আর হচ্ছে যে যেই গানটা আমরা তো অনেক কন্টেন্ট দিই, রাইট? আমারও অনেক কন্টেন্ট আছে যেটা আমি দিয়েছি, বাট আমার খুব আবেগ দিয়ে আমি নিজেই সুর করেছি গানটা। এবং গানটা অনেক যারা ক্রিটিক্স তারা অনেক আমাকে বললো যে খুব ভালো একটা কন্টেন্ট, খুব সুন্দর একটা কন্টেন্ট, কিন্তু সেটা কিন্তু 55,000 ভিউ হয়েছে। সো আমি বিলিভ করি যে এই গানটা রাইট, বলো না প্রথম গানটা, হ্যাঁ প্রথম গানটা। গান একটা সময় মানুষ শুনতো, এখন গান দেখে মনে হয় না? হ্যাঁ, অনেকটা তো দেখার বিষয় হয়ে গেছে, কারণ আমাদের গানটা এখন প্রচারের মাধ্যমটাই তো ইউটিউব, এবং ইউটিউবে তো আপনি শুনবেন না, ইউটিউবের ব্যাপারটাই তো দেখার। সো আপনাকে দেখাটাকেও অনেকটা ইম্পর্টেন্স দিতে হবে। আচ্ছা, আমরা আড্ডা মারতে যাচ্ছি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে আমরা সিরিয়াস জায়গায় চলে যাচ্ছি। আচ্ছা। আমরা কিন্তু আড্ডা মারবো, হ্যাঁ, কিন্তু তার আগে একটা ব্রেক নিয়ে আসি। সাথেই থাকুন, যাবেন না কোথাও। বিরতি শেষ, ফিরে এলাম। আমার সাথে অতিথি আয়েশা মৌসুমী। এখন কি দেখাবো আমরা? আমরা তো আমার পেজটাতেই আছি, ফ্যান পেজে, সো দেখি একটু। এখানে একটা কথা, এডুকেশন ইজ দ্য পাওয়ারফুল ওয়েপন, না? এই ছবিটার সাথে মিল হচ্ছে, এটা ফার্স্ট অফ অল আমার থট, কি বলবো, এটা আমার একটা থট, এবং এটা আমি প্রথম লিখিনি অবভিয়াসলি, এটা কেউ একজন লিখেছে। সো আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি। আমার ড্রেসটাতে দেখবেন টোটালটার মধ্যে নিউজ পেপারের একটা টেক্সচার আছে। সো যেহেতু এইটা তো খেয়াল করিনি, আমার কাছে মনে হয়েছে যে আমার এটার সাথে কথাটা যাচ্ছে, সো আমি দিয়েছি। এবং আমি যেটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে ওই কথাটা, কারণ শিক্ষাই একমাত্র একটা ব্যাপার যে জিনিসটা ওয়ার্ল্ড চেঞ্জ করতে পারে, মানে নিজেকে চেঞ্জ করতে পারে, আর আমি চেঞ্জ মানে আমার ওয়ার্ল্ড চেঞ্জ। সো আমি এটা বলতে চেয়েছিলাম। আমার পরেরটা যদি দেখি, নভেম্বরের 3, শুধু ভালোবাসাই সব সুন্দর দেখতে পারে, করতেও পারে। এটা কি ভালোবাসা চাওয়া না ভালোবাসার আকুতি? আসলে আমি শুধু নিজের জন্য ভাবতে পছন্দ করি না, আমি আমার প্রত্যেকটা কমেন্ট বা কি বলে স্ট্যাটাস, এটাকে আমি আসলে আমার সব অডিয়েন্সের জন্যই লিখি। হয় না যে অনেক হেট করে মানুষ, অনেক নেগেটিভিটি ছড়ায়, আই হেট নেগেটিভিটি, মানে আমি চাই অলওয়েজ মানে পজিটিভ থাকুক মানুষ। এই কারণে এই কথাটা লেখা যে ভালোবাসাই পারে সব সুন্দর করতে এবং দেখতে। নভেম্বরের 1 তারিখে আপনার মনের মধ্যে ছিল বাংলাদেশের প্রতিটা ক্ষেত্র সিন্ডিকেট নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। কেন? হয়তো নিশ্চয়ই কোনো ক্ষোভ কষ্টের জায়গা থেকে এরকমটা। আসলে মানুষ তো রাগ, ক্ষোভ, আনন্দ সব নিয়েই তো মানুষের জীবন, বাট এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না বা দিতে চাই না, কারণ নাম বললে চাকরি থাকবে না। হ্যাঁ, সিন্ডিকেটটা আছে আমাদের, তাই না? মানে এটা আমরা হয়তো উপলব্ধি করতে পারি, মানে বিষয়টা এরকম, কিন্তু বলতে পারবো না, তাই তো? আমার একটা চাওয়া সেটা হচ্ছে যে সিন্ডিকেট গ্রুপিজম থাকা নিয়ে কোনো প্রবলেম নাই, বাট থিং ইজ আপনাকে তো ট্যালেন্ট যে বা যার ট্যালেন্ট আছে তাকে তুমি
আসতে না দাও, ওর আশাও নিজেই চলে আসবে। যার ট্যালেন্ট আছে তাকে আনতে হয় না কাউকে, বাট তুমি ওকে পিছায় দিও না। সিন্ডিকেটের এই প্রবলেমটা আমার সবচেয়ে বিরক্ত লাগে, যে তোমরা পিছায় দিও না। এই যে আমরা হুটহাট আমাদের মনের মধ্যে যা হয় সেই বিষয়গুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তুলে ধরি বা বলি, আপনার কি মনে হয় যে এটার ইম্প্যাক্ট আসলে আমাদের সোসাইটিতে পড়ে? অবশ্যই পড়ে, কারণ যে কোনো ব্যাপার যখন মানুষ একটা খারাপ কিছু ঘটে তখন কিন্তু সবাই সবার মতামতটা জানায় যে খুব খারাপ হয়েছে। লাইক অনেক জায়গায় আমরা দেখি না যে রেপ হয়েছে, তার জন্য আমরা প্রোটেস্ট করছি জাস্ট 2 লাইন লিখে, খুবই ফানি যদিও। এরপরেও আমরা অ্যাটলিস্ট তো আমাদের মনের ব্যাপারটা জানাতে পারছি। আমরা ম্যাক্সিমাম এই কাজটার সাথে জড়িত শুধু লিখে দিয়েই দায় সারা যে ও খুব খারাপ, বাট আমি চাই যে এটা হচ্ছে না, এটা হবে কিভাবে এটা বলো। এখানে দেখেন যে মূল থেকে ভুল শোধরাতে না পারলে জীবনে বিচিত্র রঙের ফুলগুলো কখনোই ফুটবে না। আমার কাছে কথাটার ব্যাপ্তি অনেক বড় মনে হচ্ছে। প্রত্যেকটা মানুষই কিন্তু ক্রিয়েটিভিটি নিয়ে জন্মায়, প্রতিভা নিয়ে জন্মায়, পজিটিভ নেগেটিভ সব নিয়ে জন্মায়। বাট আমরা যেই জায়গাটায় যেতে চাই সেই জায়গাটা যখন আমরা মানে মূল কি আমাদের কোন জায়গাটায় যেতে চাই ওইটা যখন আমরা স্থির না করতে পারি, আর তখন যত রকমের ফ্রাস্ট্রেশন, যত রকমের নেগেটিভিটি ওখান থেকে আসে। সো মানুষকে ব্লেম না দিয়ে নিজের মূলটা থেকে ভুলটা দূর করতে পারলেই আই থিঙ্ক লাইফে অনেক ফুল ফুটবে। So, ফুল ফোটাতে হলে আসলে ভুলটাকে ভুলটা ধরতে হবে কোথায়। একে ওকে ব্লেম দিয়ে তো লাভ নাই, একে ওকে মানে চাটুকারিতা করে তো লাভ নাই। মানে নিজের ভুলটা নিজে খুঁজো আগে নিজের মূলের মধ্যে। আমরা দেখলাম যে ফেসবুকে আপনি আছেন, আপনি ইউটিউবে বেশ বেশ সরব, টিকটকেও আছেন, ইনস্টাগ্রামেও আছি। ইনস্টাগ্রামেও আছেন। ইনস্টাগ্রামটা একটু তাহলে আমরা দেখাই। কাভার সং এর মধ্যে কি পাবো আমরা? কাভার গান পাবো? কাভার সঙ্গে হ্যাঁ কিছু গান আছে। কোন ক্লিপটা শোনাবো? ওই মেয়েরটাই দেখাই। এটা তো আচ্ছা, মানে আপনার গান নিয়ে অনেকেই কাজ করেছে, তাই তো? সমাজে পাওয়া বড় দায়, এই জন্য মন না বাহ, এই যে মানে আপনার গান নিয়ে অন্যেরা কাজ করছে, আপনার কেমন লাগে? আমার অসাধারণ লাগে। এই দিনটার জন্যই তো ওয়েট করছিলাম। এই দিনটার জন্য? হ্যাঁ, যে আমার গান কেউ গাবে বা আমার গান, আমার সাউন্ডটা মানুষ পছন্দ করবে। সো আমি একটু একটু করে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বর্তমান সময়ের শিল্পীদের জন্য একটা কথা বলা হয় যে আমরা খুব বেশি কাভার করছি, কাভার সং করছি, আমরা মৌলিক গানে যাচ্ছি না। সেই ক্ষেত্রে আপনার জায়গাটা কীরকম? আমি তো মানে 90%ই আমি মৌলিক গান নিয়ে কাজ করছি, আর 10% গান তো করতেই হবে, কারণ যে গানগুলো শিখে শিখে বড় হয়েছি ওই গানগুলোর চর্চা তো করতেই হবে। একটা কথা কিন্তু ঘুরে ফিরে আসে যে এটার ব্যাড ইম্প্যাক্ট আছে। অবশ্যই সেই ব্যাড ইম্প্যাক্টের জায়গাটা নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমার মনে হয় যে আর একটা বিরতি নিতে হবে। ছোট্ট প্রোগ্রাম তো। প্রিয় দর্শক, বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, সাথী থাকুন, ফিরে আসবো একটু পরে। প্রিয় দর্শক, আজকে আমার অতিথি আয়েশা মৌসুমী। কথা হচ্ছিল তার সাথে। আমাদের কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, টেলিভিশনে না, আমাদের ফেসবুক পেজে। যাই হোক, মৌসুমী, কথা হচ্ছিল যে আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে একটা ব্যাড ইম্প্যাক্ট থাকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের। আপনার কাছে ব্যাড ইম্প্যাক্টগুলো কি কি মনে হয়? আমরা মনে হয় গুড থিংসগুলোকে ছড়ানোর জায়গায় ব্যাড থিংসগুলোকে ছড়ানো নিয়ে বেশিটা ইন্টারেস্টেড। লাইক আপনার যেই গানগুলা কোনো গান না, এটা একটা ফান, আমরা সবাই জানি, বাট ওইগুলাকে নিয়েই আমরা ওদেরকে হিরো হিরোইন বানায় দিচ্ছি, সিঙ্গার বানায় দিচ্ছি, এরকম একটা ব্যাপার, যেটা আমাদের ছোট যারা মানে পরের জেনারেশন ওরা কিন্তু বুঝে না কারা আর্টিস্ট কারা কি। সো আমরা যে মজার ছলে এই যে বাজে বাজে বিষয়গুলোকে এত ছড়াচ্ছি, ছোটরা কিন্তু ভাবছে যে এইটাই মনে হয় লাইফ। সো আমাদের যে কোনো ব্যাপার শেয়ার পোস্ট করার আগে অ্যাটলিস্ট 2বার ভাবা উচিত যে এইটার একটা ইম্প্যাক্ট কি পড়তে পারে। এইটাই আমার কাছে। আচ্ছা, এমন কোনো সময় ঘটেছে যে আপনার একটা সুন্দর পিকচার, আপনি একটা সুন্দর মন নিয়ে একটা পোস্ট করলেন, কিন্তু তার নিচে এমন ঘটনা ঘটে গেল যে আপনার আসলে মনটাই খারাপ হয়ে গেল? একটা পজিটিভ জিনিস ছিল, সেটা একটা নেগেটিভ, এরকম কোনো? এইটা তো অহরহ হয় সোশ্যাল মিডিয়াতে, সাইবার বুলিং যেটাকে বলে। এইটা যেটা করে মানে তুমি নামাজে যাও,
তুমি এটা করো, তুমি একটা খারাপ একটা কমেন্ট করে ফেললো যেটার কোনো ভিত্তিই নাই, জাস্ট বিকজ অফ আমার মনে হয় ওই মানুষটা পার্সোনাল লাইফ অনেক ফ্রাস্ট্রেটেড বলে এখানে এসে সে ফ্রাস্ট্রেশনটা ঝাড়তেছে, কারণ সে জানে আমাকে তো কোনো লাইবিলিটি নাই, এখানে করলে তো কেউ আমাকে ধরতে পারবে না। কিন্তু এটা করার জন্য যে আরেকটা মানুষের মন খারাপ হয়ে যেতে পারে, বা এত কষ্ট করে আমি দেখেন একটা কাজ যখন আমরা করি, একটা গান যখন বানাই, যে শিল্পী যে সৃষ্টিকর্মটা করে তখন কিন্তু সে অনেক কিছু চিন্তা করে করে, বাট এক মুহূর্তেই একটা বাজে কমেন্ট সেই পুরো সৃষ্টিকর্মকে নষ্ট করে দিতে পারে। তো এটাও একটু ভাবার বিষয় আছে যে কমেন্ট করার আগে একটু বুঝে করি। হ্যাঁ, খারাপ হলে অবভিয়াসলি খারাপ বলো, কিন্তু অ্যাটলিস্ট মানে হুদাই খারাপটা বলে দিও না, এটা আর কি আমার চাওয়া। আপনার সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখা যায় যে খুব কালারফুল একটা লাইফ আপনি লিড করেন মনে হয়, তাই না? আমি কালারফুল থাকতে পছন্দ করি। এটা কি ছোটবেলা থেকেই? একদম ছোটবেলা থেকে। আচ্ছা, মানে ফেসবুকের ব্যবহার বা সোশ্যাল মিডিয়াতে আপনি যখন শুরু করেছিলেন, পরিবার থেকে কোনো গাইডেন্স কি আপনি পেয়েছিলেন কিনা? আসলে আমি বড় মেয়ে আমার পরিবারের, আমার ছোট বোন সে আমার গাইডলাইনে চলে বেসিক্যালি। আর আমার আম্মু হচ্ছে আমার একদম অন্ধের মতো আমাকে সাপোর্ট করে, আমি যা করতে চাই আমার আম্মু সব কিছুতে সাপোর্ট করে, যে কারণে কখনো কোনো কিছুতে আমার বাধা পাইনি। সোশ্যাল মিডিয়া নিয়ে হয় না যে সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আছে, পড়াশোনা করছে না, আমার কখনো এটা হয়নি। সো বাসা থেকেও কোনো চাপ এই ছিল না। ভিডিওটাকে আমরা একটু দেখবো আপনার ফেসবুকে, বেশ মজা। এটা কি মানে? এটা হচ্ছে আমারই সাউন্ড, এটা আচ্ছা, সঙ্গীতা থেকে এটা রিমেক করানো হয়েছিল। আমি ওদিন একটা গায়ে হলুদে গেলাম, তো ভাবলাম যে একটা মানে প্ল্যান সুন্দর করে জায়গা। এটা করলেন, কিন্তু না, আমার প্ল্যান ছাড়াই ছিল, সুন্দর একটা জায়গা দেখলাম, আচ্ছা একটা স্লোমো করি, তারপর আচ্ছা। দেখলাম যে ভালোই লাগছে, তারপরে সাউন্ডের সাথে ড্রেসটা মজার, হ্যাঁ, এনভায়রনমেন্টটা মজার। তো ভালোই, এটা একটা আমরা এনজয় করছিলাম, মানুষও আমাদের সাথে শেয়ার করলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে এক ধরনের ভুল করে বসি আমরা। আপনি আপনার ছোট বোনের কথা বলছিলেন, তো এই যে যারা ছোট, যারা মানে এখনো বয়সন্ধির মধ্যে আছে, তাদের জন্য আপনার কোনো গাইডেন্স আছে কিনা? আমাদের ছোটদেরকে আমি বলবো যে ছোটদের চেয়ে বড়দের দায়িত্বটা বেশি, ওদেরকে একটা সুন্দর পরিবেশে রাখা। ঠিক আছে, এটা আমার পরিবারেরই একটা বড় রূপ হচ্ছে সমাজ, হ্যাঁ। সোসাইটি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে চেয়ে আসলে আমাদের সোসাইটি থেকে দূরে চলে যাচ্ছি না তো? না, সোসাইটি থেকে তো দূরে যাচ্ছি না, সোসাইটির সাথে কানেক্টেড থাকছি, কিন্তু আমি যেটা দেখি আমার ক্ষেত্রে নেগেটিভিটি এত বেশি ছড়ায় মানুষ, যে কারণে আমার মনে হয় এই দেশে থেকে আমার কি হবে। আমি ভেবেই নেই যে উচ্চশিক্ষার জন্য যে কোনোভাবে হোক দেশ ছাড়বো একটা সময়, তাহলে আমার দেশের কি হবে? আমার মা চায় আমি বিদেশে লেখাপড়ার জন্য চলে যাই বা বিয়ে দিয়ে দেখ, একটা সামথিং একটা তার চিন্তা ভাবনা। কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে, বিদেশ একটা সুন্দর জায়গা, আমার দেশও তো সুন্দর জায়গা, তা আমি আমার দেশে যদি আমি সুখে না থাকতে পারি, আমি বিদেশে গিয়ে কিভাবে সুখে থাকতে পারি? আমি কি পালায় বেড়াচ্ছি না তো? তো সোশ্যাল মিডিয়ার ব্যাড ইম্প্যাক্টের চাপে আমি পালায় বেড়াবো না, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব যার যেই ওয়ে আছে। আমি একটা সিঙ্গার, আমি কি করতে পারি? গান করতে পারি, আমার গানে আমার লাইফস্টাইলে আমি পজিটিভিটি দিতে পারি মানুষকে। হ্যাঁ, এখন আমি একা করলে কি হবে? না, একা করলে হবে না, কিন্তু আমার তো দায়িত্ব আছে, আমার দায়িত্ব থেকে আমি করে যাব, হবে কি হবে না সেটা সৃষ্টিকর্তা জানে। আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে একটু একটু করে করার। অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ মৌসুমী, আমাদের স্টুডিওতে so আসার much. জন্য এবং আমাদের দর্শকের সাথে আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে শেয়ার করার জন্য অসংখ্য you. ধন্যবাদ।